এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন সাবেক ছাত্র নেতা জনাব হাসানুজ্জামান শাহীন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের বৃহত্তর ময়মনসিংহের অভিভাবক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইলের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু, মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব নূর মোহাম্মদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ওবায়দুল হক নাসির সহ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সাইদ সোরাব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের টাঙ্গাইল জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ ফরহাদ ইকবাল সহ সকল নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী জনতা, বিভিন্ন জায়গা থেকে আগত কৃষক শ্রমিক জনতা, ছাত্র জনতা, যুব জনতা, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বক্তৃতা দেওয়ার অনেক ইচ্ছা ছিল। আমাদের নেতা নজরুল ইসলাম খান সাহেব চলে যাবেন, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আছে, তারপরেও উনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে একটু অপেক্ষা করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই স্লোগান বন্ধ করেন, এই নূর নবী স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। প্রিয় বন্ধুরা আমার, আমি প্রথমে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন, যার জন্য আমি মুক্ত হয়েছি। আর আপনারা টাঙ্গাইলের জনতা, মা বোনেরা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, অনেকে তাহাজ্জুদ পড়ে কান্নায় ভেঙে পড়েছেন। আপনাদের দোয়া আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা শ্রবণ করেছেন, শুনেছেন, তার বিনিময়ে আমাকে মুক্তি দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি সহস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের প্রতিও আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমি প্রথমেই স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় নেতা মাওলানা ভাসানী, যিনি সন্তোষে সাহিত আছেন, যিনি এই বিএনপি সৃষ্টির জন্য, যিনি মানুষকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আমি স্মরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেত্রী, নির্যাতিত নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা আমাদের বেগম খালেদা জিয়ার প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা, যিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, নির্বাচনে থেকে যিনি দলকে সুসংগঠিত করছেন, সেই প্রিয় নেতা তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়ের আমার, যারা আগস্ট মাসে, জুলাই মাসে আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এবং তাদের প্রতি আমি
কৃতজ্ঞতা প্রকাশ করছি, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল, আমাকে মামলায় ফাঁসির আদেশ দিয়েছিল। আমি শুনেন, বাইরে একটু শুনেন, ফাঁসির আদেশ দিয়েছিল। কি রকম ভয়াবহ নির্যাতন, কি রকম ভয়াবহ নির্যাতন তারা করেছে, এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না। আমাদেরকে রিমান্ডে নিয়ে অমানসিক অত্যাচার করেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম, আমি বিএনপির কেন্দ্রীয় নেতা, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি, সংসদ সদস্য ছিলাম। আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না। আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। একদিন এমন ভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল, সারা রাত্রি, পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল। অর্ধমিত অবস্থায় কোর্টের বারান্দায় পড়েছিলাম। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল, রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল। আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল, আর সেই চিকিৎসা হয়েছিল 5.5 মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমি আরো নির্যাতন দেখেছি। আমি যখন হাসপাতালে ভর্তি, আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে 3 দিন 4 দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে। আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাঠ ছিদ্র করি, সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাঁটুকে ছিদ্র করে দিয়েছে, মানুষের পিঠকে ছিদ্র করে দিয়েছে এবং তারা হাসপাতালে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে। তাহলে উপলব্ধি করতে পারেন কি ফ্যাসিস্ট সরকার ছিল। আমার সাথেই আমাদের অনেক মাওলানা ছিল। মাওলানা সালাম এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ছিলেন, এখানে ছিলেন না। এখানে ছিলেন আব্দুল হাই সাহেব, আমাদের সাথে ছিলেন। তিনি সেই আরব দেশে, তার পাসপোর্ট ছিল, আরব দেশে তিনি ইমামতি করছেন। মাওলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন। এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে যে জেলখানায় তারা মৃত্যুবরণ করেছে। তারা আমার চেয়ে অনেক বয়সে ছোট ছিল। প্রিয় বন্ধুগণ, যখন আমাদেরকে 1918 সালে ফাঁসি দেওয়া হইল, ফাঁসির আদেশ দেওয়া হইল, সেই ফাঁসির আদেশ দেওয়ার পরে কন্ডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল। কন্ডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না। কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেই কন্ডেম সেলে আমাদের উপরেও কন্ডেম সেলেও নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। দীর্ঘ 6 বছর এক দিন রাত্রে দেখেছি আমার পাশের রুম, তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। তখন আমাদের অন্তরটা কেমন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে নির্যাতন করতে করতে 20 সাল থেকে 24 সাল এই সরকার পতনের আগ পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককেও দেখা করতে দেওয়া হয় নাই। কাজেই এই নির্যাতন একের পর এক, যদি আমি 22 দিন 25 দিন রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি আপনাদের লোম শিহরি উঠবে, গা শিহরি উঠবে। সময় নাই, আমি বলতে চাই না। শুধু এই কথাই বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা
অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই, এই শেখ হাসিনাকেও ক্ষমা করে নাই, ক্ষমা করে নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। শেখ হাসিনাকে ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই। প্রিয় বন্ধু আমার, আমি এখন আরো দু একটি কথা বলতে চাই। এই টাঙ্গাইলের মাটিতে আমি সংগঠন করছি, আমার এলাকায় আমার পরিচিত ছিল না। ছোটবেলা থেকে টাঙ্গাইলে আমি একটি কথা বলতে চাই। এই টাঙ্গাইলের একটু একটু দেরি করেন, একটু একটু এই একটু দেরি করেন, একটু ধৈর্য করেন, একটু ধৈর্য নিন। প্রিয় বন্ধুগণ আমার, কথা শুনেন, কথা শুনেন। এই টাঙ্গাইলের অলিগলি, এই টাঙ্গাইলের প্রত্যেক পাড়ায় আকুর দিঘিলিয়া, ব্যাপারী পাড়া, থানা পাড়া, বিশেষ বেদকা সহ যে সমস্ত পাড়া আছে, প্রত্যেকটি পাড়া ছিল আমার রাজনৈতিক ঘাঁটি। আমার কোনো বাসা বাড়ি ছিল না, কিন্তু এই এলাকাকে আমি লালন পালন করছি। এই এলাকার সাথে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে, আন্তরিক স্থান এদের সাথে আমার আছে, আপনারা সবাই জানেন। সেই টাঙ্গাইলে রাজনীতি করতে গিয়ে আমি টাঙ্গাইলে থাকা অবস্থায় এমপি হয়েছিলাম। 1974 সাল থেকে আমি ওকালতি করি। প্রিয় বন্ধুগণ, আমি দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এই টাঙ্গাইলে কত হিন্দু মানুষের বাড়ি ছিল। কথাটি বলতে চাই একটি কারণে, আজকে ইন্ডিয়ান মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আপনার দিল্লি CNN আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এই কারণে কথাটি উপস্থাপন করতে চাই, টাঙ্গাইলে যত হিন্দুদের বাড়ি ছিল সব আওয়ামী লীগ দখল করেছে। এক এক যদি বলতে পারি, মান্নান সাহেব, শামসুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন হিন্দু আওয়ামী লীগ দখল করেছে। রেণু চৌধুরী আপনারা সকলেই চিনেন, উনি আমাকে একটা বাড়ি অফার করেছিল, আমাকে দেওয়ার জন্য উনি অত্যন্ত স্নেহ করতেন, আমাকে নেওয়ার জন্য বলেছে। আমার টাঙ্গাইল শহরে থাকার কোনো জায়গা নাই, তবু আমি হিন্দুদের বাড়ি নেই নাই এবং দখল করি নাই। আপনাদের কাছে বলতে চাই, যখনই কালীবাড়িতে বা কোনো জায়গায় কোনো রকম অশুভ সংবাদ পেয়েছি, আমি আব্দুল সালাম বিন্টু সেই জায়গায় দ্রুত উপস্থিত হয়েছি এবং সবাইকে শান্তিতে বসবাস করার জন্য একটি কাজ করেছি। আপনারা সেটা সকলেই জানেন। আজকে এই কথাগুলো এই কারণেই মনে করে দিতে চাই যে এই অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার, সেটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। প্রিয় বন্ধুগণ, আমার যত জুনিয়ররা আছে তাদের টাঙ্গাইল শহরে বাড়ি গাড়ির মালিক হয়েছে, আমি হতে পারি নাই। 3 বার মন্ত্রী হয়েছে, 3 বার এমপি হয়েছে, 1 বার মন্ত্রী হয়েছে। টাঙ্গাইল এবং ঢাকা শহরে আমার কোনো বাসা নাই। যতটুকু কাজ করেছি এই এলাকার মানুষের জন্য করেছি, জনগণের জন্য করেছি এবং জনগণের কাজ করেছি। প্রিয় বন্ধুগণ, একটি কথা বলতে চাই, একটি কথা বলতে চাই। ভাইয়ের আমার, অনেকেই অনেক কথা বলেন, অনেক পরিবারের কথা বলেন। এই কথাটি আমি বলতে চাই এই কারণে, আমি এমপি ছিলাম, আমার এই বাসায় আমার ছোট ভাইটুকু ছিল, আমার ছোট ভাই তোফা থাকতো, আমার আরো ছোট ভাইরা থাকতো, আমার 8 ভাই। এই টাউন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল, বিন্দুবাসিনী স্কুলের ছাত্র ছিল। কোন সময় বলতে পারবেন সালাম বিন্টু এমপি ছিল, সালাম বিন্টুর ভাইরা কোন জায়গায় কোনো কাজ করেছে, কোন জায়গায় অত্যাচার করেছে, জুলুম করেছে? করে নাই। এবং আমি বিশ্বাস করি সেই সময়ে আমি যখন এমপি ছিলাম, সেই সময় আমাদের ভাইকেও, কোনো ভাইকে কেউ চিনত না। তারা কোনো
মানুষের সাথে কোনো বেয়াদবি কোনোদিন করেছে আমার অন্তত পক্ষে জানা নাই। আপনারা জানেন সেটা করেছে কি করে নাই। সেই জন্য এই কথাটি বললাম এই কারণেই যে কারো রক কাটা গিয়েছে, আমার ছোট ভাই বলেছে, কারো আমি হাসপাতালে দেখেছি, আওয়ামী লীগের জেলখানায় দেখেছি, কারো পাও নাই, কারো হাত নাই, গ্রুপে গ্রুপে মারামারি হয়েছে এবং তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে না, শান্তিতে বিশ্বাস করে। তাই বলতে চাই, আমরা যদি আবারও আমরা আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের কে সাথে নিয়ে টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত টাঙ্গাইল করে তুলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে যেহেতু এই কথাটি আমার কর্মী সবাই ভালো ছিল, তারপর আমি বলতে চাই, আজকে কিন্তু একটি মিলন মেলায় আপনারা সমবেত হয়েছেন, তাই না? আজকে কিন্তু দলমত নির্বিশেষে এখানে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যে একটু গ্রুপিং ট্রুপিং ছিল সেগুলো ভেদাভেদ ভুলে গিয়ে এখানে এসেছেন। তাই আমি বলতে চাই, আগামী দুতে যদি আমার সাথে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা যদি একমত হন, আমি বলতে চাই টাঙ্গাইলে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল করতে চাই, ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। আপনারা কি রাজি আছেন ভাইরা? হাত তুলতে রাজি আছেন? প্রিয় বন্ধুরা আমার, আজকে সময় নাই, যেহেতু নজরুল ইসলাম খান সাহেব বক্তৃতা দিবেন, অনেক বক্তৃতা ছিল, তার মধ্যে কয়েকটি কথা বলতে চাই। আমি ভুলে গেছি, আমার সাথে যারা রাজনীতি করেছেন, জনাব শামসুল হক, জনাব গৌতম চক্রবর্তী, জনাব মনিরুজ্জামান বুলবুল, আজমল হায়দার খান, আজমল হায়দার, রশিদ তালুকদার, আনিসুর রহমান বঙ্গবাসী, সাকওয়াত হোসেন বাদল, মোহাম্মদ আলী, শামসুল হক, বাবুল চৌধুরী, হাবিবুর রহমান খান, খালেদা বান্না, এনামুল করিম শহীদ, আনোয়ারা হাবিব, আশিকা আকবর, আনোয়ার ইসলাম রতন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম তারা, রফিকুল আলম, আমাদের ক্যাশিয়ার ছিল রফিকুল আলম, গোলাম নুরুন নবী মাস্টার, মুসা চৌধুরী, ব্রিগেডিয়ার ফজলুর রহমান, আমাদের অত্যন্ত স্নেহের খোকা চৌধুরী, জহুরুল ইসলাম বাবু, আবু হামিদ তালুকদার গরুটিয়া, হামিদ আবুজি, নুরুল ইসলাম মাস্টার, আব্দুল জব্বার মাস্টার, সামাদ চেয়ারম্যান, খোরশেদ আলম মাস্টার, আলম মিয়া, শুকুর মিয়া, আতিকা হক, সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করে শুধু একটি কথা বলতে চাই, আজকে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, খাজনা বৃদ্ধি পেয়েছে, মানুষ আজকে হাহাকার করছে, ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এগুলো সামাল দিতে পারতেছেন না। আজকে একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারে। তাই আমি সরকারকে আহ্বান করতে চাই, এই সংবর্ধনা সভার মধ্য দিয়ে কাল ক্ষেপণ না করে অনতিবিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। আপনারা রাজি আছেন? রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখান। এই রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।
সর্বশেষ বলতে চাই, শেখ হাসিনা আমাকে ফাঁসি দিয়েছিল, কোনোদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। কোনোদিনও কল্পনা করি নাই টাঙ্গাইলের মানুষের সাথে দেখা হবে। কোনোদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে ফেরত পাবে। কিন্তু পরমন করুণায় আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়েছেন। সেই কারণে আজকে শপথ নিয়ে বলতে চাই, আমি মারা গেছি, আমার ফাঁসি হয়েছে, আমার সেই সালাম বিল্লু আজকে নাই। যে সালাম বিল্লু আজকে বেঁচে আছে সে হলো একমাত্র জিয়াউর রহমানের আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ। এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? থাকবেন? হাতে তালি দিয়ে অভিনন্দন। বাকি কথা আমি পরে বলবো। প্রিয় বন্ধুরা আমার, নজরুল ভাই বক্তৃতা দিবেন, বক্তৃতা শোনার আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আব্দুল সালাম পিন্টু। আপনার আপনি বলেন, একটু বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, প্রধান অতিথির অনুমতি ক্রমে এ পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইলের গণমানুষের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের গণসম্বর্ধনা অনুষ্ঠানের টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান। আজকের এই গণসম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, আমাদের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সুলতান সালাউদ্দিন টুকু, এবং এখানে ওবায়দুল হক নাসির সহ এখানে উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ। প্রিয় সাথী, সময় স্বল্প, আমি আমার বক্তব্য দেব না, শুধু এইটুকু কথা বলবো যে আজকে সারা টাঙ্গাইলে প্রায় লক্ষাধিক জনগণ একত্র হয়েছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবকে বিরচিত সম্বর্ধনা দেওয়ার জন্য টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে আমি আজকে বক্তব্য দিব না, যেহেতু সময় স্বল্পতার কারণে আমাদের প্রধান অতিথি সাহেব এখানে বক্তব্য উপস্থাপন করবেন। আমি এই পরিসর থেকে যারা বিভিন্ন উপজেলা থেকে, পৌর থেকে এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি এবং টাঙ্গাইল শহর বিএনপি বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাইয়ের আমার, যার বক্তব্যের জন্য আমরা দীর্ঘক্ষণ প্রতীক্ষা করছি, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন এবং যিনি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সম্পন্ন শ্রমিক নেতা,
সন্তান মুক্তিযোদ্ধা ইসলাম খান, নজরুল ইসলাম খান। হ্যাঁ, সবাই পিছান, সবাই পিছান, এই পিছান, পিছান, এই পিছান, পিছিয়ে দাঁড়াতে হবে, পিছিয়ে দাঁড়াতে হবে, একটু পিছিয়ে দাঁড়াতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিএনপির অন্যতম নেতা, ভাইস চেয়ারম্যান, এই টাঙ্গাইলের গণমানুষের প্রিয় নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, জননেতা জনাব আব্দুল সালাম পিন্টুর এই গণসম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান, ছাত্র দল এবং যুব দলের শীর্ষ পদ অলঙ্কৃত করে যিনি বিএনপির প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ সম্পাদক সাইদ সৌরভ সহ জাতীয় নির্বাহী কমিটির সদস্যগণ, টাঙ্গাইল জেলা এবং বিভিন্ন উপজেলা পৌরসভার বিএনপি এবং অঙ্গ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যারা স্লোগান দিতেছেন, যারা স্লোগান দিতেছেন তারা হয় স্লোগান দেন, না হয় আমরা বক্তব্য রাখি, দুইটার একটা হোক। আপনাদের স্লোগানও তো শোনা যায় না, খালি নাচানাচি করতেছেন মনে হয়। বন্ধ করেন আল্লাহর রাস্তে। এই যে দুই পাশে যারা দাঁড়ায় আছেন, এখানে আছেন, আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনাদের পিছনে যারা, তারা যে কি গাল দিতেছে আপনাদের বুঝতেছেন? বুঝতেছেন আপনাদের পিছনের লোকরা কি গালাগালি করতেছে আপনাদের? হ্যাঁ, একটু আল্লাহর রাস্তে বসেন না। প্রিয় ভাই ও বোনেরা, আমার সাথীরা অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, আমি এই বক্তব্যগুলিতে যেতে চাই না। আমি এই প্রিয় টাঙ্গাইলবাসী, নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের সহকর্মী, নিপীড়িত জননেতা আব্দুল সালাম পিন্টুকে শুধু ভালোবাসেন নাই, তাকে যখন গ্রেফতার করা হয়েছে আপনারা প্রতিবাদ করেছেন, তার মুক্তির জন্য আপনারা আন্দোলন করেছেন, আপনারা দোয়া করেছেন, এমনকি যখন তার মৃত্যুদণ্ড হয়েছে তখনও আপনারা তাকে ভুলে যান নাই, আপনারা তাকে মনে রেখেছেন। আল্লাহর হিসাবের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। যারা আব্দুল সালাম পিন্টুকে তার ঘর থেকে বের করে নিয়ে গেছে, আজকে আল্লাহ তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। এটাই হয়, এটাই নিয়ম, এটাই সবসময় ঘটে। আপনি যদি কারো ক্ষতির চিন্তা করেন, আসলে ক্ষতি আপনারই হবে। রাজনীতির আলাপে আসি। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, কিছু নতুন, কিছু পুরাতন,
তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না। ভাই, সংস্কারটা কি? এটা খায় না মাথায় দেয়? সংস্কার তো একটা প্রক্রিয়া নাকি? সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয়। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন তার সবগুলি এসেছে বিএনপির হাত ধরে। মহান মুক্তিযুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য। মাত্র কয়েক বছরের মধ্যে সেই গণতন্ত্র জবাই করা হয়েছিল। একদলীয় স্বৈর শাসন বাকশাল কায়েম করা হয়েছিল। ইতিহাস সাক্ষী, ওই একদলীয় বাকশালের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন কে? বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। সংস্কার কে করেছে তাহলে? সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সংস্কারের লক্ষ্য। মাত্র 4টা পত্রিকা ছিল এই দেশে, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সবগুলির পত্রিকা খুলে দিয়েছে কে? বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তাহলে সংস্কার কে করেছে? বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছিল বাকশাল করে। নিম্ন থেকে উচ্চ আদালত পর্যন্ত বিচারকদের নিয়োগ এবং বরখাস্ত করার ক্ষমতা একজনের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচারকদের বিচারের ক্ষমতা তাদেরকেই দিয়ে দিলেন। কে করেছে এই সংস্কার? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এরকম অসংখ্য আমরা সংস্কার বলতে পারি। প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে, জনগণের কাছে নিয়ে যেতে হবে সরকারকে, সংস্কারের লক্ষ্য। এই দেশে বিএনপির চেয়ে বেশি জনগণের কাছে গেছে কে? জিয়াউর রহমানের মতো গ্রামে গ্রামে কৃষকের বাড়িতে বাড়িতে গেছে আর কোন রাষ্ট্রপতি? বেগম খালেদা জিয়ার মতো হাজার হাজার মাইল ভ্রমণ করা, রাত্রি 3টা 4টা পর্যন্ত জনসভা করা আর কে করেছে? জনগণের কাছে রাজনীতি দেওয়া, জনগণের কল্যাণের জন্য কাজ করা, সেটাই তো সংস্কারের লক্ষ্য। আজকে আমাদের মা বোনরা এখানে আছেন, কেউ স্বীকৃতি দেয় নাই। নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছে বিএনপি। বেকার যুবকরা আছেন, কেউ খবর নেয় নাই। যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছে বিএনপি। যুব কমপ্লেক্স করেছে বিএনপি। নারীদের কর্মসংস্থানের সুযোগ করেছে বিএনপি। আজকের গার্মেন্ট শিল্পের অর্ধেকের বেশি নারী শ্রমিক। এই গার্মেন্ট শিল্প বিএনপির হাতে। আজকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে যে রেমিটেন্স, এটা হলো বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ। আর গার্মেন্টস এর উৎপাদনের রপ্তানির টাকা সবই করেছে বিএনপি। গ্রামে গ্রামে বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেছে বিএনপি। সমুদ্রে মাছ শিকার করেছে বিএনপি। প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বাপেক স্থাপন করেছে বিএনপি। সবগুলি কল্যাণকর কাজ। স্বেচ্ছাশ্রমে খাল খনন করে, কৃষকদের উদ্দীপ্ত করে, যে দেশে 74 সালে লাখো মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশ থেকে গিনির
দুর্গত মানুষদের জন্য খাবার রপ্তানি করেছে বিএনপি। আজকে সুগার মিলগুলি বন্ধ হয়ে যায়, অথচ বিএনপির আমলে সুগার মিল থেকে চিনি রপ্তানিও করা হয়েছিল। আওয়ামী লীগ আমলে পাট কলগুলির গুদামে আগুন লাগছিল, বন্ধ হয়ে যাচ্ছিল সব। পুনরায় এই কারখানাগুলি চালু করা হয়েছে, 2 শিফট 3 শিফটে চালানো হয়েছে। সংস্কার কাকে বলে? সংস্কার কই? বিএনপির মধ্যে, বিএনপির কাজে। এখনো বলি 2015 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করলেন সংস্কারের কর্মসূচি। এরপরে আন্দোলনের চলাকালে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আমাদের সম্পর্ক হলো। ইতিহাসের প্রথমবারের মতো ডানপন্থী, বামপন্থী, ইসলামিক দল, সমাজতান্ত্রিক দল, মধ্যপন্থী সবাইকে নিয়ে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে বৃহত্তর আন্দোলন গড়ে উঠলো। যুগপৎ আন্দোলন শুরু করলাম আমরা এই সরকারের বিরুদ্ধে। তাদের সবাইকে নিয়ে আমরা প্রণয়ন করলাম 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি। পুরাটাই সংস্কারের কর্মসূচি। আজকে সরকার যতগুলি সংস্কার কমিটি করেছে বা কমিশন করেছে, তার প্রত্যেকটার উল্লেখ আছে 31 দফা কর্মসূচির মধ্যে। আমরা সংস্কার চাই না। আরে যারা বলেন তাদের অনেকের তো জন্মই হলো মাত্র কয়েক মাস আগে। রাজনীতির জন্ম বলতেছি, তার আগে তো এগুলো তারা আলাপ করে নাই কোনোদিন। আর অন্য যারা খুচা খুচা কথা বলে তারা তো সংস্কারের দন্তা সহ কোনোদিন বলেন নাই। বিএনপি করেছে, এখন আমরাই সংস্কার চাই। কিন্তু প্রশ্ন আছে একটা। প্রশ্ন হলো প্রায়োরিটি, কখন কোনটা করে। আপনারা এখানে এসছেন, আপনারা তো কাপড় জামা পরে এসছেন, এক একজন এক এক রকমের কাপড় জামা পরে এসছেন। তার আগে কিছু কাজ ছিল আপনাদের, মুখ হাত ধোয়া বলেন বা গোসল করা বলেন, করেন নাই? খাওয়া দাওয়া করেন নাই? কাপড় জামা পরছেন, তারপরে জুতা স্যান্ডেল পরছেন, নাকি আগে জুতা স্যান্ডেল পরে পরে কাপড় জামা পরছেন? সবকিছুর একটা নিয়ম আছে, একটার পর একটা। এটাকে বলে প্রায়োরিটি। আজকে এই মুহূর্তে আপনি আমাদের সহকর্মীদের বক্তব্য শুনেছেন। বাংলাদেশের জনগণ 16 বছর ধরে লড়াই করেছে এই স্বৈরাচার, এই ফাঁসিবাদের পতনের জন্য। 1.5 মাসের লড়াই শেষ হয়ে যায় নাই। আমাদের অসংখ্য সাথী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আব্দুল সালাম পিন্টুদের মতো অনেক সহকর্মীর ফাঁসির আদেশ হয়েছে। অনেকেই কারাগারে কিংবা গুম অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই সব কিছুর মধ্যে দিয়ে যে লড়াইটা গড়ে উঠেছিল, তার চূড়ান্ত পর্যায়ে জুলাই আগস্টে আমরা বিজয় লাভ করেছি। কত কথা কতজন বলেন, আরে আমার বয়স 78 বছর, 5 তারিখে তো আমিও জেলখানায় ছিলাম। আমার মতো বিএনপির আরো অনেক নেতা জেলখানায়। যারা গল্প করেন তারা কয়জন ছিলেন জেলখানায়? আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে 418 জন আমাদের নেতা কর্মী নিহত হয়েছে। বলেন কে কয়জন, তার কয়জন লোক নিহত হয়েছে? এই লড়াই আমরা করি নাই? আমরা তো করেছি এই লড়াই। আর লড়াই না করলে অন্যদের গ্রেফতার না করে আমাদের গ্রেফতার করে কেন? খাতিরে গ্রেফতার করছে নাকি যে একটু কয়েকদিন বিশ্রামে থাকুক,
কাজকর্ম না, খালি বসে বসে খাবে, ওই জন্য নিচে জেলখানায়। বন্ধুরা আমার, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অনেক লড়াই সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটা পরিবর্তন পেয়েছি। আমরা এক দফার আন্দোলন শুরু করেছি। আবার সে এক দফা ছিল স্বৈরাচারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই স্বৈরাচার ফ্যাসিবাদে পরিণত হয়েছে, পতন ঘটেছে, দাবির একটা অংশ আদায় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয় না, হয় ইউনিয়ন পরিষদে সব আসন আপনি পেলে গভর্নমেন্টে যেতে পারবেন, উপজেলা সরকারে জিতলে কেউ যেতে পারবে, পৌরসভায় জিতলে পারবে। এই নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন। এবং যত সংস্কার আপনি করেন না কেন, যদি কোনো আইনের পরিবর্তন করতে হয়, যদি সংবিধানের পরিবর্তন করতে হয়, তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদে। সেই জন্যই আমরা বলি সর্বাগ্রে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। এটা ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা কখনো বলি নাই যে বিএনপিকে ক্ষমতা বসায় দেন। আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণ যাকে সমর্থন করবে, যাকে মেজরিটি দেবে, যারা বেশি ভোট পাবে, তারা সরকার গঠন করবে। বিএনপি জোর করে ক্ষমতায় যায় না, যাওয়া চায় না, পছন্দ করে না। বন্ধুরা আমার, আজকে এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে কিন্তু নির্বাচনের সুবিধা করা যাবে না। আপনারা আব্দুল সালাম বিন্টু সাহেবকে কথা দিয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কথা কি আসলেই দিচ্ছেন তো নাকি? আর একটা কথা বলি, এই যে আব্দুল সালাম পিন্টু মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়ে অনিশ্চিত জীবন কাটিয়েছেন কন্ডেম সেলে, এই যে আমাদের অসংখ্য নেতাকর্মী খুন হলেন, গুম হলেন, জেল খাটলেন, অত্যাচারিত হলেন, আহত হলেন, তারা এর মাধ্যমে আপনাদের কাছ থেকে, এই দেশে যত বিএনপির নেতাকর্মী আছে তাদের কাছ থেকে কি এইটুকু আশা করতে পারে না যে আপনারা এমন কিছু করবেন না যাতে বিএনপির বদনাম হয়? এটা কি আশা করা উচিত না করা যায় না? মনে রাখবেন, আমাদের কোন নেতাকর্মী, এমনকি কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন পৌরসভায়, কোন উপজেলায় যদি অত্যাচার নিপীড়ন করে, যদি দুর্নীতি জুলুম করে, ওর ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। কাজেই যেই করতে যাবে সবাই মিলে তাকে ঠেকাবেন, তাকে বাধা দিতে হবে, বলতে হবে তাকে যে তোমার 2, 4, 10, 20 লাখ টাকার জন্য গোটা বাংলাদেশে এত মানুষ মারা গেছে, তাদের মৃত্যু আমরা ব্যর্থ হতে দিতে পারবো না। এটা যদি করতে পারেন, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান যা বলছেন, সেটা মান্য করা হবে। আর সেটা হলো এই, জনগণকে ভালোবাসুন, জনগণের কাছে যান, তার সমর্থন এবং তার ভালোবাসা অর্জন করুন। তাহলেই শুধু রাজনীতি টিকবে, তাহলেই শুধু নির্বাচনে বিজয়ী হবেন,
তাহলেই শুধু আগামী দিনে জনগণের কল্যাণ করার শক্তি অর্জন করতে পারবেন। আমি টাঙ্গাইলের আমার সব জেলা, উপজেলা, পৌরসভা, দল এবং অঙ্গদল সহযোগী সংগঠনের সব নেতা কর্মীকে বলে দিতে চাই, আল্লাহর কসম, কারো কারণে যদি আমাদের বদনাম হয়, তিনি আমার কেউ না, তিনি আমার দলের কেউ না। তারেক রহমান এত বছর দেশে আসতে পারে নাই, তার মা অসুস্থ, কখন চলে যায় আসতে পারে নাই, তার একটাই ভাই মারা গেছে, তার লাশ দেখতে পারে নাই। আর আপনারা, আমরা সামান্য লোভের জন্য, লাভের জন্য কিছু অপকর্ম করব, আর তার শাস্তি ভোগ করতে হবে। যারা এত বছর জেল খেটেছে, যারা এত বছর জুলুম নির্যাতন সহ্য করেছে, যারা এত অন্যায় অনাচারের শিকার হয়েছে, তারা ভোগ করবে? হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। আমি দলের সবারকে অনুরোধ করছি, খেয়াল রাখুন, শুধু অপরাধ করবেন না তা না, অন্য কেউ অপরাধ করলে সেটা সহ্যও করবেন না। যদি করেন, এই সুযোগ আমাদের প্রতিপক্ষ নেবে। শুরু করে দিচ্ছে তারা, কিছু হোক না হোক ফেসবুকে দিয়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়, পত্রিকায় ছাপায় দেয় অন্যায় অনাচারের। আমরা যদি দোষ না করি, তাদের এই অপপ্রচার কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদেরই মধ্যে কেউ যদি ভুলেও অন্যায় করেন, আর ওটা যদি প্রমাণ হয়, তাহলে বাকি যে মিথ্যা কথা তারা বলতেছে, ওগুলো তারা প্রমাণ করার চেষ্টা করবে। ওই জন্য এটা করা যাবে না, আল্লাহর ওয়াস্তে করা যাবে না। অনেক বছর কষ্ট হয়েছে, অনেক বছর কষ্ট হয়েছে। বেগম খালেদা জিয়া এত বছর কষ্ট করলো, আপোষ করলো না, তার প্রতি কোনো দায়িত্ব নাই আমাদের? সালাম পিন্টুর মতো যারা এতদিন এত কষ্ট করলো, কোনো দায়িত্ব নাই আমাদের? আছে। আল্লাহর হস্তে দায়িত্ব পালন করুন। যারা এর পথে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আমার ক্ষমতা বেশি না, কিন্তু যাদের ক্ষমতা আছে তারা কিন্তু খেয়াল রাখতেছে, মনে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, আমরা যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। যেমন কাজ করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন কাজ করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেমন কাজের প্রস্তুতি নিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আসুন আমরা তাকে সেই কাজের সুযোগ করে দেই, দেশটার পরিবর্তনে আমরা ভূমিকা রাখি, এই দেশটাকে ভালোর দিকে বদলে যাওয়ার আমরা হাতিয়ার করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান। ধন্যবাদ।